সুপ্রিয় শিক্ষার্থীরা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একলাসুর রহমান কবির, প্রভাষক রসায়ন। এই গ্রুপে নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে নবম শ্রেণীর অধ্যায় 5 রাসায়নিক বন্ধনের ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের এই ফেসবুকের গ্রুপে নবম শ্রেণীর রসায়নের বেশ কিছু ক্লাস আমরা নিচ্ছি। পঞ্চম অধ্যায়ের এর আগে 3টি ক্লাস আপলোড করা হয়েছে। আমরা আজকে 4র্থ ক্লাস নেব। তোমরা যারা আজকে ক্লাসে জয়েন করেছ, তোমরা অবশ্যই এর আগের ক্লাসগুলো আমার সাথে লক্ষ্য করবে এবং আজকে আমরা ওই ধারাবাহিকতায় একটু কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করেই জানো রাসায়নিক বন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রসায়নের জন্য। আমরা বলি যে একই জাতীয় বা ভিন্ন পরমাণুগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকে বা একে অপরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে ভূমিকা রাখে তা আমরা বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো করে জানো যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটি গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। আবার দুইটি অধাতব পরমাণু যখন একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে তখন তাদেরকে আমরা সমযোজী বন্ধন বলি। তার মানে আয়নিক বন্ধন হলো ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধন, আর সমযোজী বন্ধন হলো দুইটি অধাতুর মধ্যে বন্ধন। তবে হ্যাঁ, সমযোজী বন্ধন হইতে গিয়ে একই জাতীয় মৌল বা ভিন্ন মৌলগুলো একে অপরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আজকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দেব সেটা হলো আয়নিক বন্ধনে আবদ্ধ যৌগ, অর্থাৎ আয়নিক যৌগ, এবং সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ অর্থাৎ সমযোজী যৌগগুলো কি ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আমরা ব্যাখ্যা দেব। শিক্ষার্থীরা, পরীক্ষায় অহরহ প্রায় প্রতি বছরই এইখান থেকে কোয়েশ্চেন আসে। আমি কোয়েশ্চেন লিখে লিখে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলো আমরা পড়াবো আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য বলার আগে তোমাদেরকে আমি একটু কথা বুঝিয়ে নিব, তারপরে আমার বৈশিষ্ট্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা আগেই বলেছি দুইটি পরমাণু যখন একটি ধাতু এবং একটি অধাতু হবে তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। এটা আমরা গত ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। আমি যদি দেখি সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বন্ধন, আমরা সবাই জানি যেখানে সোডিয়াম হলো প্লাস, ক্লোরিন হলো মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন, একটা ধনাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু, বা একটা পজিটিভ পুল, একটা নেগেটিভ পুল। যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক মেরু আছে, এই জন্য আমরা এই বন্ধনকে বলি পুলার বন্ধন। পুলার শব্দটি এসেছে ধনাত্মক ও ঋণাত্মক পুল থেকে, বা কেউ কেউ বলে মেরু বন্ধন, কারণ এখানে ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমরা বলি যে এই আয়নিক যৌগগুলো মেরুক বা পুলার প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মুদ্রার আরেকটা পিঠ দেখব। আমরা জানি দুইটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। আমি তোমাদেরকে শেয়ার দেখাবো। তবে শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলগুলো একই জাতীয় হতে পারে, আবার ভিন্ন জাতীয় মৌলের মধ্যেও শেয়ার করতে পারে।
তবে আজকে বৈশিষ্ট্য বোঝানোর জন্য ভিন্ন জাতীয় মৌলের একটি শেয়ার দেখিয়ে আমাদের সাথে আমি কথা বলছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে করো একটা বিখ্যাত সমযোজী যৌগ হলো CH4 বা মিথেন। আমরা সবাই জানি এই মিথেনে বিদ্যমান কার্বনের সাথে যে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকে, তার সাথে 3টা হাইড্রোজেন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন হয়। অর্থাৎ সি এর সাথে 4টা হাইড্রোজেন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন হয়। শিক্ষার্থীরা, শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন হওয়ায় এখানে ইলেকট্রন আদান প্রদান হয়নি, শুধু নিজেদের মধ্যে শেয়ার করেছে। এই সমযোজী বন্ধনটাকে বলে আমরা অপোলার বন্ধন। কারণ ইলেকট্রন যেহেতু দান এবং গ্রহণ হয়নি, ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়নি, অর্থাৎ এখানে কোনো পুল বা প্রান্ত সৃষ্টি হয়নি বা কোনো মেরুর সৃষ্টি হয়নি। এই জন্য এই বন্ধনটা অপোলার বা অমেরুক, এটা সমযোজী যৌগ। তাহলে আমরা এটা হলো প্রধানত, এর ব্যতিক্রম তো আছে, তবে আমাদের মূল ব্যাখ্যা হবে আসল ঘটনাটা নিয়ে। আমরা এখন এখান থেকে তোমাদের সাথে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। চলো আমরা শুরু করি। তবে এটা একটা লম্বা পথ। আমরা বৈশিষ্ট্যের পাশাপাশি যে কোশ্চেনগুলো আসবে এগুলো নিয়েও কথা বলবো, এবং উত্তরটা আমাদেরকে আমি বলে দিব, তোমরা খাতায় নোট করবে এবং এখান থেকে তোমরা চর্চা করে পরীক্ষায় আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই খাতায় শুরু করো। দেখো, বৈশিষ্ট্য 1। বৈশিষ্ট্য 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, খাতায় লেখো, আয়নিক যৌগে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিদ্যমান থাকায় আয়নিক যৌগে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিদ্যমান থাকায় আয়নিক যৌগগুলো পোলার বা মেরুক প্রকৃতির। আমি আবার বলছি, আয়নিক যৌগে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিদ্যমান থাকায় আয়নিক যৌগগুলো পোলার বা মেরুক প্রকৃতির। পোলার বা মেরুক প্রকৃতির। পোলার বা মেরুক প্রকৃতির। আলাদাই প্রায় লিখবে, অপরদিকে সমযোজী যৌগে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ না থাকায় সমযোজী যৌগগুলো অপোলার বা অমেরুক প্রকৃতির। সমযোজী যৌগগুলো অপোলার বা অমেরুক প্রকৃতির। শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কোশ্চেন লিখব। কোশ্চেন লেখার আগে বোর্ডের লেখাটুকু তোমরা একটু খাতায় লিখে নাও। তোমরা একটু খাতায় লিখে দাও। আমার বিশ্বাস, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসটাকে স্টপ করে দিয়ে এটা লিখে দিয়েছো। আমরা এখন এখান থেকে একটা কোশ্চেন দেব, অবশ্যই পরীক্ষাটার মধ্যে কোশ্চেনটা আসবে। দেখো প্রশ্ন, আয়নিক যৌগগুলো পোলার হয় কেন ব্যাখ্যা করো। আয়নিক যৌগগুলো পোলার হয় কেন ব্যাখ্যা করো। আয়নিক যৌগগুলো পোলার হয় কেন ব্যাখ্যা করো।
দেখো আজকের ক্লাসটা মূলত লেকচার মেথড, আলোচনা ভিত্তিক ক্লাস। এখানে আমরা বোর্ড ইউজ থেকে বোঝানোর লেখাটা বেশি দেব। আয়নীয় যৌগগুলো পোলার বা মেরু প্রকৃতির হয় কেন? সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছি আয়নীয় যৌগ যখন গঠিত হয়, ধাতু তার সর্ববহিষ্ঠ স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অপরদিকে অধাতু তার সর্ববহিষ্ঠ স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধনের সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, খাতায় লিখো, আমি এই উত্তরটা লিখে দিচ্ছি। দেখো, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ধনাত্মক ও ঋণাত্মক ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলো একে অপরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। এবং আয়নিক বন্ধনে আবদ্ধ যৌগকে আয়নিক যৌগ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এটুকু লেখার পরে এই আয়নিক যৌগটুকু লিখে রাখতে পারো খাতায়। এইটুকু জায়গায় খাতায় লিখতে পারো। এখন নিচে দেখো, যেহেতু আয়নিক যৌগে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত বিদ্যমান থাকে, তাই আয়নিক যৌগগুলো পোলার বা মেরু প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, অনুধাবন স্তরের প্রশ্ন আসলে এর চেয়ে বেশি কিছু আমাকে লিখতে হবে না, শুধু সংজ্ঞা আর উদাহরণ লিখলেই আমাদের মোটামুটি উত্তরটা কভার হয়ে যাবে। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে যাব, আয়নিক ও সমযোজী বন্ধনের। দেখো, আমরা কিন্তু বৈশিষ্ট্য দুইটাকে তুলনা করে লিখছি যাতে আমাদের প্রশ্ন করতে সুবিধা হয়। তাহলে দেখো, এখানে কিন্তু তোমার একটা প্রাসঙ্গিক কথা চলে আসে। আয়নিক যৌগ যদি পোলার হয়ে থাকে, নিঃসন্দেহে প্রশ্ন এমনও হতে পারে সমযোজী যৌগ অপোলার কেন? এই প্রশ্ন আসলে নিঃসন্দেহে আমরা আমাদের খাতায় লিখতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে যাব। আমরা যাব আমাদের বৈশিষ্ট্য নম্বর 2। সবাই খাতায় লিখো, বৈশিষ্ট্য নম্বর 2। বৈশিষ্ট্য নম্বর 2 খাতায় লেখো। লেখার
আগে আমি একটু স্মরণ করে দিচ্ছি। দেখো, আয়নিক বন্ধনগুলো যেহেতু পোলার, তোমরা লক্ষ্য করবে যে যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস, তাহলে এরা অসংখ্য সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একে অপরের সাথে সুবিন্যস্ত হয়ে একসাথে অবস্থান করবে। এরা যখন একসাথে অবস্থান করবে তখন কিন্তু এরা স্ফটিক বা ক্যালাস গঠন করবে এবং এরা সাধারণত কঠিন পদার্থ হবে। তখন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এভাবে দেখবে অসংখ্য আয়ন একে অপরের সাথে আবদ্ধ হয়ে জমাটবদ্ধ অবস্থায় থাকবে। আমি কয়েকটা উল্লেখযোগ্য আয়ন লিখলাম। তাহলে তোমরা দেখবে যে আমাদের বাসা বাড়িতে যে সোডিয়াম ক্লোরাইড আমরা খাই, এটাকে যখন তাপ দিই, তাপ দিলে কিন্তু সহজেই এদের বন্ধনটা মাঝখান দিয়ে ভাঙে না। তাপ দিলে সহজে এরা গলবে না, হয়তো বা পানিতে দিলে দ্রবীভূত হবে। শিক্ষার্থীরা সাবধান, পানিতে দ্রবীভূত করা আর তাপ দিয়ে গলানো কিন্তু এক বিষয় নয়। মানে পানির বিষয়টা ভিন্ন। আমি আপাতত তাপের বিষয়টা বলে দিচ্ছি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মতো যে কোনো আয়নিক যৌগকে আমরা যদি তাপ দিয়ে গলাইতে চাই, অনেক বেশি তাপের প্রয়োজন হবে। আর যদি ফুটাইতে চাই বা বাষ্প করতে চাই, তাহলে আরো বেশি তাপের প্রয়োজন হবে। এই জন্য আয়নিক বন্ধনগুলো যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো একসাথে থাকে, এই জন্য আয়নিক যৌগগুলো নিঃসন্দেহে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। অপরদিকে সমযোজী যৌগতে কোনো প্লাস বা মাইনাস চার্জ নাই। এই জন্য যখন সমযোজী যৌগগুলো একে অপরের সাথে অবস্থান করে তখন এরকম জমাটবদ্ধ অবস্থা বা ক্যালাসিত অবস্থা হওয়ার সুযোগ নাই। তখন সমযোজী যৌগগুলো বিচ্ছিন্ন অবস্থায় আলাদা আলাদা অবস্থান করে এবং ওদের বন্ধনটাও হবে যথেষ্ট দুর্বল প্রকৃতির। আর এই জন্য এরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হবে, তথা এরা কঠিন পদার্থ না হয়ে তরল বা গ্যাসীয় পদার্থ হবে। ঠিক আছে, চলো আমরা আগে খাতায় বৈশিষ্ট্যটা লিখে নিই। দেখো, বৈশিষ্ট্য নাম্বার 2। দেখো, আয়নিক যৌগগুলোতে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান, আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান উচ্চ। আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান উচ্চ। আলাদা প্রায় লেখো, অপরদিকে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান নিম্ন। সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান নিম্ন। সুপ্রিয় শিক্ষার্থী, এক একটা বৈশিষ্ট্য এক একটা প্রশ্ন। আমি একাধিকবার এই প্রশ্ন বোর্ড পরীক্ষা আসতে দেখছি। খাতায় লেখো প্রশ্ন। আমি অকুশের প্রশ্ন লিখে দিচ্ছি। দেখো, আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হলেও সমযোজী যৌগগুলো নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট কেন?
ব্যাখ্যা করো। আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক উষ্ণাঙ্ক বিশিষ্ট হলেও সমযোজী যৌগগুলো নিম্ন গলনাঙ্ক উষ্ণাঙ্ক বিশিষ্ট কেন? ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমাদের কোয়েশ্চনটা লেখা হয়েছে। আমরা এখন এটার উত্তরটা লিখব স্যার। উত্তরটা তোমাদেরকে ডিটেল লিখে দেব, যাতে তোমরা উত্তরটা লিখতে পারো স্যার। লেখো উত্তর। উত্তর: ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে, তাকে আয়নিক বন্ধন বলে। বুঝে রাখো, এই বন্ধনে আবদ্ধ যৌগ সমূহকে আয়নিক যৌগ বলে। আলাদা প্যারায় লেখো, আয়নিক যৌগে অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পরস্পরের কাছাকাছি অবস্থান করে ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত হয়ে স্ফটিক বা ক্যালাস গঠন করে। স্ফটিক বা ক্যালাস গঠন করে। তোমরা একটু খাতায় কষ্ট করে এই সোডিয়াম ক্লোরাইড স্ফটিক বা ক্যালাসটা দেখাই দেবে। এই ক্লাসটা দেখাই দেবো। সবাই এই ক্লাসটা দেখায় দাও। এখন এটা নিচে লেখো, এই ক্যালাস বা স্ফটিক গঠনে ধনাত্মক ও ঋণাত্মক আদানের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। আমি আবার বলছি পয়েন্টটা, এই ধনাত্মক ও ঋণাত্মক আদানের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি। ফলে এদেরকে
ফলে এদেরকে একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। এই জন্য এদের গলনাঙ্ক এবং স্থূলাঙ্কের মান খুব বেশি হয়। এই জন্য এদের গলনাঙ্ক এবং স্থূলাঙ্কের মান খুব বেশি হয়। আলাদা পায়ে লেখো, অপরদিকে সমযোজী যৌগে পুল বা মেরু সৃষ্টি না হওয়ায় সমযোজী যৌগগুলো অপোলার হয়। তাই সমযোজী যৌগগুলো স্ফটিক গঠন করে না। এজন্য সমযোজী যৌগতে পরমাণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়। তাই সামান্য তাপ প্রদান করলেই সমযোজী যৌগগুলোতে বিদ্যমান পরমাণুগুলো একে অপর থেকে দূরে সরে যায়। অর্থাৎ সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্থূলাঙ্কের মান খুব কম হয়। সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্থূলাঙ্কের মান খুব কম হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমার প্রশ্নের উত্তর। আমরা সমযোজী এবং আয়নিক যৌগের তৃতীয় বৈশিষ্ট্যে যাব। দেখো, বৈশিষ্ট্য নম্বর 3। আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। বৈশিষ্ট্য 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, বৈশিষ্ট্য নম্বর 3 তোমরা একটু খেয়াল করবে। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এই যে সমযোজী যৌগ, আয়নিক যৌগ, এরা আয়নগুলো সুবিন্যস্ত থাকে। আয়নগুলো সুবিন্যস্ত থাকায় যখন এদেরকে আমরা তাপ দিতাম তখন সহজেই গলে না, অনেক বেশি তাপের প্রয়োজন হয়েছে। কিন্তু কি এমন ম্যাজিক আছে যে সমযোজী যৌগতে আয়নিক যৌগতে পানি দিলেই পানিতে দ্রবীভূত হয়ে যায়? তাহলে এখানে আমরা জানি যে পানি একটা ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো পানি একটা সমযোজী যৌগ।
কিন্তু আমরা পড়েছি যে পানিতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকায় এই বন্ধন ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে আকর্ষণ করে। এটা হয় আংশিক মাইনাস, এটা প্লাস, এটা হবে আংশিক মাইনাস, এটা প্লাস। মানে দুইটা বন্ধন ইলেকট্রনই অক্সিজেন নিচের দিকে আকর্ষণ করবে, ফলে পানিটা অবশ্যই পোলার বা মেরুক প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ডে লেখা আছে, তাকে দেখো, পানি পোলার বা মেরুক প্রকৃতির এবং সোডিয়াম ক্লোরাইড পোলার বা মেরুক প্রকৃতি। এখানে প্লাস বা মাইনাস চার্জ আছে। তাহলে আমরা যখন পানিতে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করি, তখন পানির ঋণাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত বা Na+কে আকর্ষণ করবে, বা পানির ধনাত্মক প্রান্ত এর ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে। তার মানে পানি পোলার এবং এই যৌগটাও পোলার। তাহলে উভয়ই পোলার হওয়ায় এদের আকর্ষণ সৃষ্টি হবে এবং পানিতে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হবে। অপরদিকে সমযোজী যৌগতে কোনো পুল বা প্রান্ত নাই, আগেই বলেছি। তবে হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে। যে সকল সমযোজী যৌগতে পুল বা প্রান্ত আছে তারা হয়তো বা দ্রবণীয় হবে, কিন্তু সাধারণত বা কমনলি ম্যাক্সিমাম সমযোজী যৌগগুলো অপোলার হওয়ায় এরা পানিতে দ্রবণীয় হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আগে বৈশিষ্ট্য দেখবো, তারপরে প্রশ্ন। এটা কতবার যে বোর্ড পরীক্ষায় আসছে হিসাব নাই। তবে আমি সোডিয়াম ক্লোরাইডকে উদাহরণ হিসেবে নিয়েছি। সোডিয়াম ক্লোরাইডের জায়গায় অন্যান্য আয়নিক যৌগ, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এমনকি ম্যাগনেসিয়াম ক্লোরাইডও আসতে পারে। তখন তুমি অবশ্যই উত্তরটা লিখতে পারবে। সবাই খাতায় লেখো বৈশিষ্ট্য নাম্বার 3। আর বৈশিষ্ট্য লিখে তারপরে কোশ্চেন লিখবে। দেখো, আয়নিক যৌগগুলো পোলার দ্রাবক। আয়নিক যৌগগুলো পোলার দ্রাবক, যেমন পানিতে দ্রবণীয় হলেও আয়নিক যৌগগুলো পোলার দ্রাবক, যেমন পানিতে দ্রবণীয় হলেও অপোলার দ্রাবকে দ্রবণীয় নয়। অপোলার দ্রাবকে দ্রবণীয় নয়। এর মানে বলতে চাচ্ছি আমি যে আয়নিক যৌগগুলো প্লাস মাইনাস আছে, সমযোজী যৌগতে প্লাস মাইনাস নাই। মানে যে সকল সমযোজী যৌগ বা যে সকল অপোলার দ্রাবকে প্লাস মাইনাস নাই, সেখানে কিন্তু আয়নিক যৌগটা দ্রবণীয় হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বৈশিষ্ট্যটা শেষ করছি। আমি আরেকবার বলছি, বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো। আয়নিক যৌগগুলো পোলার দ্রাবক, যেমন পানিতে দ্রবণীয় হলেও অপোলার দ্রাবকে দ্রবণীয় নয়। দেখো, অপরদিকে সমযোজী যৌগগুলো পোলার দ্রাবক, যেমন পানিতে অদ্রবণীয় হলেও অপোলার দ্রাবক, যেমন অ্যালকোহলের দ্রবণীয়। অপোলার দ্রাবক যেমন অ্যালকোহলের দ্রবণীয়। খেয়াল করো, আয়নিক যৌগ এবং সমযোজী বৈশিষ্ট্য ঠিক উল্টো। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটা কোশ্চেন লিখি। কোশ্চেন লিখে ওটা উত্তর লিখি। সবাই আমার সাথে প্রশ্ন লেখো। প্রশ্ন: আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হলেও সমযোজী যৌগগুলো সাধারণত
পানিতে দ্রবণীয় নয় কেন? ব্যাখ্যা করো। আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হলেও সমযোজী যৌগগুলো সাধারণত পানিতে দ্রবণীয় নয় কেন? ব্যাখ্যা। আমি এই প্রশ্ন উত্তরটা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে লিখে দেব, এবং আমি আগেও বলেছি এটা আসতে পারে। তবে তোমরা একটু খেয়াল করো, এই প্রশ্নটা এভাবে না এসে এটাও আসতে পারে। NaCl সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও CH4 মিথেন পানিতে দ্রবণীয় নয় কেন? এটা তো হতে পারে। এই কোশ্চেনটা আমি লিখবো পরে, আগে চলো এই প্রশ্ন উত্তরটা আগে লিখে নিই। দেখো উত্তর। আমি প্রত্যেকটা উত্তর লেখার সময় জ্ঞান বোধ স্তরটা মেনটেন করার চেষ্টা করছি। উত্তর, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তাকে আয়নিক বন্ধন বলে। এবং আয়নিক বন্ধনে আবদ্ধ যৌগ সমূহকে আয়নিক যৌগ বলে। এখন তোমরা এই জায়গাটুকু দেখে রাখবা, এই চাষটু নিচে লিখবে, আয়নিক বন্ধনে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকায় আয়নিক যৌগগুলো পোলার ও মেরুক প্রকৃতির। আয়নিক বন্ধনে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকায় আয়নিক যৌগগুলো পোলার বা মেরুক প্রকৃতির। দেখো নিচে আলাদা পেলায়, অপরদিকে পানি সমযোজী যৌগ হলেও অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকায় পানিতে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। অর্থাৎ পানি পোলার হবে। শিক্ষার্থীরা একটু কষ্ট করে এই পোলার বন্ধুটা লিখে আনবা, পানিরটা। নিচে দেখো, যখন আয়নিক যৌগকে পানিতে দ্রবীভূত করা হয়, তখন পানির অণুর ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে এবং পানির ঋণাত্মক প্রান্ত
আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান যখন ক্যাটায়ন ও অ্যানায়নের আকর্ষণ বল থেকে বেশি হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের আকর্ষণ বল থেকে বেশি হয়, তখন ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দিয়ে পরিবেষ্টিত হয়ে পড়ে। এভাবে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়, দ্রবীভূত হয়। আলাদা প্যারায় লেখো, কিন্তু সমযোজী যৌগে সাধারণত আয়নিক যৌগের মতো ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত না থাকায় পানির অণু কর্তৃক আকর্ষিত হয় না। ফলে সমযোজী যৌগ পানিতে আয়নিত না হওয়ায় পানিতে দ্রবীভূত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়ে আমরা আজকের ক্লাসটা সমাপ্তি টানবো এবং আগামী ক্লাসে আবার বৈশিষ্ট্য নাম্বার 4 থেকে শুরু করব। প্রশ্ন, NaCl পানিতে দ্রবীভূত হলেও CH4 পানিতে CH4 না লিখে আছে CCl4 ভালো লাগবে। CCl4 পানিতে দ্রবীভূত হয় না কেন? শিক্ষার্থীরা, এটা নিঃসন্দেহে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের জায়গায় অন্য যৌগ দেখি, তাও কিন্তু একই রকম উত্তর হবে। সবাই খাতায় কোশ্চেন লেখা রাখো। NaCl পানিতে দ্রবীভূত হলেও CCl4 পানিতে দ্রবণীয় নয় কেন? ব্যাখ্যা করো। এটা উচ্চতর দক্ষতায়ও আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের আপলোডকৃত 3টি ক্লাসের সাথে 4র্থ ক্লাসটি আমরা সংযোজন করলাম। তোমাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী সপ্তাহে এই অধ্যায়টা সমাপ্তি টানবো। তারপরে আমার 6ষ্ঠ অধ্যায় শুরু করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।